টাইগার, টাইগার, খাবার রেডি, চলে আয় টাইগার। কি টাইগার শুনে ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই। টাইগার, টাইগার পোষার মতো টাইগার, টাইগার কোনোটাই আমার নেই। টাইগার, ইদানিং আমার খুব বিড়াল পোষার একটা বাঘ জন্মেছে, তাই অনেক খুঁজে টাইগার, বেশ মোটা টাকা খরচা করে বাঘের মতো দেখতে একটা বিড়াল পুষেছি। টাইগার, তাই তার নাম রেখেছি টাইগার। টাইগার সাইজে ছোট না হলে টাইগারের সঙ্গে এই বিড়ালটার পার্থক্য খুব একটা কেউ বুঝতে পারবে না, কিন্তু আজ সকাল থেকে আমি তাকে খুঁজে পাচ্ছি না। দেখি একবার বাইরে গিয়ে সে বাইরে চলে গেল কিনা, নতুন জায়গা হয়তো পথ হারিয়ে ফেলেছে। টাইগারকে আজ 1 সপ্তাহ হলো আমি কিনে এনেছি, তাই বড় চিন্তা হচ্ছে। দেখি বাইরে বেরিয়ে রাস্তার দিকটা একবার খুঁজে দেখা যাক। টাইগার, 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 টাইগার। বেশ কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পরে ভাবলাম বিড়ালটা কারোর বাড়িতে চলে যায়নি তো, আর সেই বাড়ির মালিক এত সুন্দর একটা বিড়াল দেখে তাকে ধরে লুকিয়ে রাখেনি তো। দেখি আশেপাশে কয়েকটা বাড়িতে খুঁজে। কাকা, একটা বাঘ ছাপা বিড়ালের বাচ্চা তোমার বাড়িতে এসেছে? কই না তো, তেমন কোনো বিড়াল তো আমি দেখিনি বাবা। এরপরে আমি আরও বেশ কয়েকটা বাড়িতে গিয়ে দেখলাম, তাদের সঙ্গে কথাও বললাম, কিন্তু সবাই বলল কেউ তাকে দেখেনি। এরপর সর্বশেষ আমি মাধব জ্যাঠার বাড়ি যাব বলে স্থির করলাম। শুধু আমি কেন, এলাকার কেউই খুব একটা ঠেলায় না পড়লে এই পাষণ্ডের বাড়ি যায় না। কিন্তু এখন আমার পালা, জানি না কি ঘটতে চলেছে। আসছে। একটু পরে দরজা খুলে একটা কাঠখোট্টা বৃদ্ধ বাইরে বেরিয়ে আসে ভুরু কুঁচকে। বলি, দরজাটা কি ঠুকে ঠুকে ভেঙে ফেলবে নাকি? দেখছো না পাশে কলিং বেলের সুইচ লাগানো আছে? তা বলো কি হয়েছে? কোনো চাঁদাপত্র দিতে পারবো না বাবা, আগে থেকে বলে দিচ্ছি। না না কাকা, চাঁদা নয়, বিড়াল। আমার বিড়ালটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আমাকে কি খুঁজে দিতে হবে নাকি? আমার কি আর কোনো কাজ নেই? যত সব। এই বলে তুম করে মুখের সামনে দরজা বন্ধ করে দিল। বুঝলাম এখানে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। অগত্যা বাড়ি ফিরে গেলাম। সারাদিন কেটে গেল, টাইগার আর বাড়ি ফিরল না। রাতে খেতে বসে খেতেও ভালো লাগলো না। টাইগারের জন্য মনটা খুব খারাপ। খাবার রেখে উঠে শুতে গেলাম। বিছানাতে শুয়েও কিছুতে ঘুম আসছে না। শীতের রাত, চারিদিক নিস্তব্ধ, কেবল বাইরে থেকে বয়ে যাওয়া বাতাসের হোঁ হোঁ শব্দ কানে আসছে। ভাবছি টাইগারটা কোথায় গেল? কত শখ করে কিনে এনেছিলাম। এই কয়েকদিনে বেশ মায়া বসে গিয়েছিল টাইগারের উপরে। বেশ অনেকক্ষণ শুয়ে পড়ে থেকে ঘুম না আসার কারণে এবারে যেন খানিক বিরক্ত বোধ হতে লাগলো। বিছানা ছেড়ে উঠলাম, দরজা খুলে বাইরের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। শীতের ঠান্ডা বাতাস যেন আমার শিরডাঙা ছুঁয়ে গেল। অমাবস্যার রাত, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। 1 হাত দূরেও যে কি আছে সেটাও স্পষ্ট দেখা যাচ্ছিল না। ঘরের ঠিক পাশেই একটা তেঁতুল গাছ। হঠাৎ সেদিকে আমার চোখ যেতেই আমি চমকে উঠলাম। মনে হলো গাছের ওপর থেকে দুটো জলজলের চোখ আমাকে দেখে চলেছে একটা নিষ্পলক দৃষ্টিতে। আমি যে সেখান থেকে চলে আসব সেই ক্ষমতাটা যেন আর আমার মধ্যে নেই। আমি যেন এক পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি সেখানে, সেই মায়াবী চোখ দুটোর দিকে তাকিয়ে। এইভাবে আমি কতক্ষণ যে সেখানে দাঁড়িয়েছিলাম তা জানি না। তারপরে দেখলাম সেই নিষ্পলক নিষ্প্রাণ চোখের যেন দুটো পলক পড়ল। ঠিক তারপরেই সেই চোখ দুটো যেন আস্তে আস্তে আমার দিকে আগিয়ে আসতে লাগলো। আমার সারা শরীর এই কনকনে ঠান্ডায়ও যেন গরম হয়ে উঠল। তেঁতুল গাছের একটা ডাল ওদিক থেকে এসে আমার ব্যালকনির রেলিংয়ের সঙ্গে মিশেছে। দেখলাম সেই চোখটা আস্তে আস্তে সেই ডাল ধরে আমার ব্যালকনির রেলিংয়ের উপরে এসে দাঁড়িয়েছে। আমি এবারে একটু স্পষ্ট দেখতে পেলাম এটা একটা বিড়াল, কিন্তু এটা তো টাইগার নয়। এমন কালো কুচকুচে রঙের বিড়াল আমি এর আগে কখনো দেখিনি। এর চোখ দুটো এই রাতের অন্ধকারে যেন লাইটের মতো জ্বলজ্বল করছে।
এবার আমার মনের মধ্যে একটু সাহস হলো। আমি তাকে তাড়াবার জন্য বললাম, এই হুস, যা 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 যা। এই কথা শুনে সে যেন আমার উপরে প্রচন্ড রেগে গেল। একটা বিশ্রী আওয়াজের সঙ্গে মুখভঙ্গি করে আমার দিকে তেড়ে আসতে লাগলো। তারপর সে আমার কাছে এসে একটা বিশ্রী চিৎকার করে এক লাফে নিচে পড়ে হেঁটে হেঁটে চলে গেল। ঘুম ভাঙলো বাইরের কোলাহলের শব্দে। তাড়াতাড়ি উঠে গিয়ে বাইরে দেখলাম বেশ কিছু লোকের জটলা। একটা ছোকরাকে ডেকে জিজ্ঞাসা করলাম, এই ছোকরা শোন। কি হয়েছে দাদা? ওখানে কিসের এত চেঁচামেচি হচ্ছে রে? ও মা, তুমি জানো না মাধবজোড়া তো কাল হার্ট ফেল করে মারা গেছে। কথাটা শুনে আমার বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, ওনার ঠিক কি হয়েছিল জানিস? সঠিক জানি না, তবে সকালে বলা কওয়া করছিল, কি যেন দেখে ভয় পেয়েছিল। আমার আর বুঝতে বাকি রইল না যে তিনি গতকাল রাতে নিশ্চয়ই সেই কালো বিড়ালটার সম্মুখীন হয়েছিলেন। আর তৎক্ষণাৎ আমার এও মনে পড়ল যে বিড়ালটা লাফ দিয়ে নিচে নেমে তাঁর বাড়ির দিকেই গিয়েছিল। ভাবলাম আমারও যে অবস্থা হয়েছিল কাল রাতে, নেহাত আমার হার্ট দুর্বল ছিল না। এই কথাটা ভেবে কেমন যেন আমার গা শিউরে উঠল। এরপর নানা কাজকর্মে দিন যেতে লাগলো। বেশ কয়েক মাস হয়ে গেছে, সেই সব ঘটনাও আমি ভুলে গিয়েছি। শীত ফুরিয়ে গরমের দাপটও শুরু হয়েছে। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাবার আগে বই পড়বার একটা অভ্যাস আমার চিরজীবনের। নিয়ম মতো বইটা হাতে নিয়ে ব্যালকনির সেই আরাম কেদারায় গিয়ে বসতেই ব্যাস, লোডশেডিং। এই যা, এই গরম পড়লে গায়ের এ যেন একটা মহা সমস্যা, এই লোডশেডিং। গরমটাও আজ পড়েছে তেমন। আজ মনে হয় অমাবস্যার রাত, চারিদিক কেমন অন্ধকার, চাঁদ তো দেখাই যাচ্ছে না, কিন্তু হালকা একটা বাতাস বইছে ঝিরঝির করে। যাক, ততক্ষণ এখানে বসি, ভিতরে গিয়ে কোনো কাজ নেই, যা গরম ঘরের ভিতরে, বরং এখানে বসে খানিকটা বাতাস খাই। এই বলে চেয়ারে বসে দুলতে লাগলাম। একটু পরেই সেই ঝিরঝিরে বাতাসটা বন্ধ হয়ে গেল। কেমন যেন একটা গুমোট পরিবেশ, সাথে সাথে একটা বিশ্রী দুর্গন্ধ নাকে আসতে লাগলো। ওহ, কি বিশ্রী একটা মরা পচা গন্ধ রে বাবা! বাতাসটাও হচ্ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। এমন সময়ে হঠাৎ আমার সেই রাতের কথা মনে পড়ে গেল। মনের মধ্যে কেমন যেন একটা ভয় নতুন করে মাথা চাড়া দিয়ে উঠল। ঘড়ির দিকে তাকালাম, রাত 12টা। আমি বুঝতেই পারিনি যে এত রাত হয়ে গেছে। ভাবলাম এবার উঠে ঘরে ঢুকে যাই, ইলেকট্রিক আসুক আর নাই আসুক। এই ভেবে চেয়ার ছেড়ে সবেমাত্র উঠে দাঁড়িয়েছি, তৎক্ষণাৎ পিছন থেকে সেই বিড়ালের আর্তনাদ। মুহূর্তের জন্যে আমার প্রাণ যেন আমার শরীর থেকে ছিটকে বেরিয়ে গেল। আমি যে পিছন ফিরে তাকাবো সেই সাহস আমার আর ছিল না। তারপর শুনতে পেলাম আবারও সেই শব্দ। মনে হলো সে যেন পিছন থেকে আমাকে ডাকছে। আমার মনে হতে লাগলো আজ হয়তো আমারও শেষ রাত মাধব জ্যাঠার মতো। আমার শরীরের যেখানে যত সাহস ছিল সবগুলোকে এক জায়গায় কেন্দ্রীভূত করে আস্তে আস্তে আমি পিছনে ঘুরে তাকালাম। দেখলাম সেই দুটো জলজলে চোখ নিম গাছের ডাল থেকে আস্তে আস্তে এগিয়ে এসে ব্যালকনির রেলিং ধরে আমার সামনে এসে দাঁড়ালো। তারপরে আবার সেই প্রচণ্ড আত্মনাদ করে এক লাফ দিল নিচের দিকে। কিন্তু কি আশ্চর্য, সে আগের দিনের মতো কোথাও যাচ্ছে না, কেবল মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, যেন সে আমার আসার অপেক্ষায় আছে। আমি কিছুটা যন্ত্রচালিত মানবের মতো আস্তে আস্তে নিচে নেমে এলাম। তখন আমার যেন কোনো হুঁশ ছিল না। আমি নেমে আসতেই সে হাঁটতে শুরু করলো। আমিও তার পিছু পিছু হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সে আমাকে নিয়ে এলো মাধব জ্যাঠার বাড়ির পিছনে। এরপর সে একবার আমার দিকে ঘুরে তাকিয়ে একটা নির্দিষ্ট জায়গায় মাটি খুঁড়তে লাগলো। আমি কি করব কিছু বুঝতে না পেরে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে লাগলাম। হঠাৎ দেখলাম বাড়ির একটা আলো জ্বলে উঠল। জানালা দিয়ে সেই আলোক রশ্মি বেরিয়ে এসে পড়লো পিছনের মাঠে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। সেদিক থেকে আমি মুখ ঘুরিয়ে যখন বিড়ালটার দিকে আবার তাকালাম, দেখলাম সে সেখানে নেই। আমি অবাক হলাম।
ভাবলাম হয়তো এই আলো জ্বলাতে সে ভয় পেয়ে পালিয়েছে, কিন্তু বিড়ালটা ওখানে কি খুঁড়ছিল সেটা দেখার একটা প্রবল কৌতূহল আমার মনের মধ্যে জাগলো। পাশে পড়ে থাকা একটা লাঠির টুকরো নিয়ে আমি সেই জায়গার মাটি খুঁড়তে শুরু করলাম। বেশ কিছুটা খোঁড়ার পরে আমার চোখ কপালে উঠে গেল। আমার দুটো পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। আমি কি দেখছি চোখের সামনে? এ কি? এ তো টাইগারের মৃতদেহ। কেউ মনে হয় ছুরি দিয়ে পেটে আঘাত করে মেরে ফেলেছে একে। এখনো সেই ছুরি পেটে গাঁথা। আমি আবার তাকে মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে এলাম নিজের ঘরে। এখন টাইগারের কথা মাঝে মাঝে মনে পড়লে নিজেকেই অপরাধী বলে মনে হয় আমি যদি ওই বাঘ ছাপা দেখে বিড়ালটা না কিনতাম, তাহলে হয়তো মাধব জ্যাঠা ওকে বাঘের বাচ্চা ভেবে মেরে ফেলতো না, আর অকালে তার প্রাণটাও যেত না। কিন্তু একটা কথা আমি আজও কিছুতেই বুঝতে পারছিলাম না, যে ওই কালো বিড়ালটা তাহলে কি ছিল? ওটা কি টাইগারের মৃত আত্মা? তাহলে ওর গায়ের রং ওই রকম কুচকুচে কালো ছিল কেন? টাইগারের গায়ের রং তো অমন ছিল না। কিন্তু ওই দুটো বিড়ালের মধ্যে একটা সাদৃশ্য আমি খুঁজে পেয়েছিলাম। টাইগারের শরীরের ঠিক যে জায়গায় ছুরির ক্ষত ছিল, ওই কালো রঙের বিড়ালটারও ঠিক সেই জায়গায় সেই রকমই একটা ক্ষত ছিল। যাই হোক, সব তো মিটে গেছে, আর বেকার চিন্তা করে কোনো লাভ নেই। যান, এবার যে যার কাজে যান। পরের গল্পতে আবার দেখা হবে। ধন্যবাদ।